গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরেকটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে ওই যে 4:45 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন আজকে সকালটাও কিন্তু অনেক তাড়াতাড়ি শুরু করে দিয়েছি, আর তার সাথে বাসি কাজকর্মগুলোও সেরে নিচ্ছি। আর কয়েকদিন ধরেই জানো তো গরমটা এতটা ঘুরিয়ে পড়েছে যে কোনো কাজ বাজ করতেই ভীষণ অস্বস্তি লাগছে, কিন্তু সংসারের কাজ তো ফেলে রাখা যাবে না, সেগুলো তো আমাদের গুছিয়ে করে নিতেই হবে। তাই চেষ্টা করছি সকাল সকাল উঠে সমস্ত কাজগুলোকে গুছিয়ে নেওয়ার, তাহলে বেলার দিকে নিজেদের জন্য কিন্তু অনেকটা সময় ফ্রি পাওয়া যায়। আমাদের গৃহিণীদের সংসারের কাজগুলো কিন্তু প্রায় একই রকমের থাকে, কাজের কোনো পরিবর্তন আসে না। পরিবর্তন আসে শুধু আমাদের মানসিকতার বা আমাদের শারীরিক কোনো অসুস্থতার। তো দেখো, প্রতিদিনের মতন যেই কাজগুলো থাকে আমার বাসি, সেই কাজগুলো সেরে নিচ্ছি। আর আমার সাথে সাথে আমার বাড়ির অতিথিও কিন্তু আমার পিছু পিছু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর কি জানো তো, যে ওই পুচকেটার নাম রেখেছে সন্দেশ। আর আমি ওইদিকে কাজ করছি আর ও আমার সাথে খেলা করছে। তো যাই হোক, প্রতিদিনের মতন আমি কিন্তু এদিকে বাসি উঠোনটাকেও ঝাঁট দিয়ে নিচ্ছি। তবে কি জানো তো, উঠোনটা না আর প্রতিদিন জল দিয়ে ধোয়া হয় না। ওইটা বৃষ্টি হলেই ভালোভাবে ধুয়ে যায়, কারণ উঠোনটা খুব একটা নোংরা পড়ে না, একটু ঝাঁট দিয়ে নিলেই হয়ে যায়। আর তারপরে এসে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি বাসি। তারপর ওইদিকে দুষ্টুকে জল বিস্কুট দিয়ে ওকে কিন্তু আমি দিয়ে এসেছি গাড়িতে। আর তারপরে এসে নিজে স্নান করে নিয়েছি, আর স্নানের সময় যে জামা কাপড়গুলো থাকে সেগুলোকে এখন মেলে নিচ্ছি। আর স্নানের সময় যে জামা কাপড়গুলো কাচি সেগুলো বেশিরভাগটাই বাসি জামা কাপড় থাকে। আর কিছু চাদর যেগুলো হয়তো বিছানা থেকে তোলা হলো, বা যেই চাদরগুলো আমরা রেগুলার গায়ে দিই সেই চাদরগুলোর মধ্যে থেকে কিছু চাদর কাচা হয়। কিন্তু বেলা করে যে জামা কাপড়গুলো কাচা হয় তার মধ্যে বেশিরভাগটাই দেখা যায় আমার হাজব্যান্ডের জামা কাপড় থাকে, কারণ ও অফিস যাওয়ার সময় মানে অল্টারনেটিভ যে জামা কাপড়গুলো পরে সেগুলোকে আমি ও অফিসে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু কেচে দিই। আর এখন চলে এসেছি পুজো দিতে। প্রথমে আমার গোপু সোনাদের চান করিয়ে নিয়েছি, আর এইদিকে দেখো গাছের বেশ কিছুটা ফুল ফুটেছিল, সেগুলো দিয়ে আজকে ঠাকুরকে দিচ্ছে। আমাকে মৌসুমী দাস ঘোষদি কমেন্ট করেছিল, সে লিখেছিল তুমি কিভাবে রোজ পুজো আর সন্ধ্যা দাও তার একটা ভিডিও করো। আমার প্রতিদিনের ভিডিওতে তোমরা কিন্তু কম বেশি আমার পুজো দেওয়ার ক্লিপ দেখতেই পারবে, কারণ অনেকে আছো যারা আমার পুজো দেওয়াটাকে ভীষণভাবে পছন্দ করো। সেই কারণে আমি কিন্তু কিভাবে পুজো দিই সেটা অল্প করে হলেও ভিডিওর মধ্যে রাখার চেষ্টা করি। আর সেরকমভাবে সন্ধ্যার ভিডিও কিন্তু তোমরা আমার অনেক ভিডিওতে পাবে, তবে রেগুলার ভিডিওতে দেওয়া সেগুলো সম্ভব হয় না। তবে আমি ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি পুজো বা সন্ধ্যার ভিডিওগুলো দেওয়ার। বাড়িতে কিন্তু পুজো বলতে আমি একাই দিই, আর আমার হাজব্যান্ড সোমবার করে পুজো দেয়। আর ওদিকে পুজো দিয়ে আজকে দেখলাম হাজব্যান্ডই চা করে নিয়ে চলে এসেছে। আমি তো বললাম বেশ ভালোই হলো, পুজো দিয়েই আগে চাটা খেয়ে নেব। আর ওদিকে চা খেয়ে নিয়ে আমি না ভাতের চালটা অনেক আগেই ভিজিয়ে দিয়ে গেছিলাম, তাই হাজব্যান্ড ওদিকে বাজার চলে গেছে, আর আমি ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এখন এদিকে ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। এতে করে কিন্তু কাজের অনেকটা হেল্প হয়ে যায়, কারণ ভাত হতে তো বেশ কিছুটা সময় লাগে, তার মধ্যে ঘরগুলো যদি গোছানো হয়ে যায় দুটো কাজ আমার একসাথে হয়ে গেল। এরকমভাবে চেষ্টা করি জানো তো, এই গরমের মধ্যে কিভাবে বুদ্ধি খাটিয়ে দুটো কাজ একসাথে করে মানে সময়টা সেভ করা যায়। আর কি বলতো, আমাদের মতন গৃহবধূদের সেভিংসের ওপরেই কিন্তু পুরোটা চলতে হয়। যেমন ধরো টাকা পয়সা সেভিংস মানে সংসারে আর্থিক যে সেভিংস থাকে সেটা, বা আমাদের রান্নাবান্নার গ্যাস খরচা, অথবা এরকমভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করলে যেই সময়টা সেভ করা যায় সেটা কিন্তু আমাদের জন্যই বিশেষ উপযোগী। আর কি বলতো, সেদিনকে যে বাড়ি গেছিলাম, বাড়ি থেকে না দাদা বেশ কিছু আমাকে গাছ পাঠিয়ে দিয়েছিল। যেমন দেখলে টাইম ফুল গাছ, স্নেক প্ল্যান্ট, আরও অনেক মানি প্ল্যান্ট রয়েছে। মানি প্ল্যান্ট আমার বাড়িতে একটা ছিল, আর দাদা আরও কয়েকটা দিয়েছে। তো সেগুলোকে আমি আবার রিপোর্টিং করে না মাটিতে বসিয়েছি। তো সেইগুলোকেই একটু জল দিয়ে তারপরে চলে এসেছি। আর ওইদিকে টাইম ফুল গাছে কিন্তু একটা বেশ সুন্দর ফুল ফুটেছিল। তার মধ্যে তোজোকে পড়তে দিয়ে আমি কিন্তু আমার যে শ্বশুরমশাইয়ের ঘরটা রয়েছে সেটাকে গুছিয়ে রেখে এদিকে দেখলাম ভাত হয়ে গেছে। দেখলে তো, কাজের মানে কাজ করতে করতে আমার ওদিকে ভাতটা হয়ে গেছে, আর আমার হাজব্যান্ডও বাজার থেকে চলে এসেছে।
আর ওইদিকে ভাতটা উপর দিয়ে নিয়েছি। আর আজকে না বাজার থেকে এনেছিল পমফ্রেট মাছ, তো পমফ্রেট মাছে না ঝাল করবো যেহেতু মানে সর্ষে দিয়ে, সেই কারণে ভাবলাম এই গরমের মধ্যে শুধু শুধু কি আর পমফ্রেট মাছের ঝাল খাওয়া যায়, তার সাথে করবো একটু ডাল। আর তার সাথে না হাজব্যান্ড এনেছিল চিচিঙ্গা, ভেবেছিল ও চিচিঙ্গা ভাজা আর এই পমফ্রেট মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে অফিসে যাবে। কিন্তু কি বলতো, সময়ের মধ্যে এই চিচিঙ্গা ভাজাটা আর হলোই না, কারণ ওটা হতে তো বেশ খানিকটা সময় লাগে। সেই জন্য শুধু পমফ্রেট মাছ আর তার সাথে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, তাই দিয়ে আজকে খেয়ে গেছে। আর চিচিঙ্গা ভাজাটা না এরকম যদি একটু বেশ খানিকটা রসুন দিয়ে ভাজা যায় তাহলে কিন্তু চিচিঙ্গাটা খেতে ভীষণ ভালো লাগে। এরকমভাবে জানো তো আমার মা ঝিঙে ভাজাটা করতো, তো ঝিঙে ভাজাটাও কিন্তু এরকম রসুন ফোড়ন দিয়ে করলে বেশ ভালো লাগে। তবে এখন না ঝিঙেগুলো ভীষণ তিতো হয়ে গেছে, তো খাওয়া যায় না, তার জন্য আমার হাজব্যান্ড ঝিঙেটাই আনে। তো এইদিকে দেখো মাছ ভাজতে ভাজতে আমি কিন্তু সর্ষেটাকে বেটে নিচ্ছি। আর সর্ষের সাথে না আজকে দেবো একটু জিরে আর তার সাথে কাঁচা লঙ্কা। আর যেহেতু এইটুখানি সর্ষের জন্য না আর আমি মিক্সার গ্রাইন্ডারটা ভরাবো না, সেই জন্য হাতেই বেটে নিচ্ছি। ইতিমধ্যে আমার হাজব্যান্ড কিন্তু স্নানে চলে গেছে, কারণ ও আবার স্নান সেরে এসে আজকে মায়ের গলায় মালা দেবে। আজকে আমার শাশুড়ি মায়ের কিন্তু মৃত্যুবার্ষিকী, মানে ওই দিবসী যেটাকে বলে, তো মালা দিল, সাথে ওই জল মিষ্টিও দিয়ে দিয়েছে। আর তারপরেই সে খাওয়া সেরে কিন্তু অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যাবে। এইটুখানি সময়ের মধ্যে চিচিঙ্গা ভাজাটা হলো না, আমার ভীষণ খারাপ লাগে। মানে কোনো মানুষ দেখবে যদি কোনো মানে কিছু একটা ইচ্ছে করে আনে, শখ করে আনে, সেটা দিয়ে যদি সে খেয়ে না যেতে পারে, আমি যদি তাকে করে না দিতে পারি ভীষণ কষ্ট লাগে। কিন্তু করে তো দিতে চেয়েছিলাম, সময়ের জন্য হয়ে উঠলো না। আর এদিকে কিন্তু মাছের ঝালটাও আমি করে নিচ্ছি সর্ষে বাটা দিয়ে। আমাকে রিয়া কমেন্ট করেছে, সে লিখেছে, দুষ্টু তোমাকে কিছু বলে ডাকে দি? তোমার প্রশ্নটা আমি বুঝতে পারলাম না, আমার মনে হয় তুমি কিছুর জায়গায় কি বলে ডাকে দুষ্টু আমাকে সেটা জানতে চেয়েছো। দুষ্টু আমাকে বেশি বলে ডাকে। আর শুভশ্রী কমেন্ট করেছো, সে জানতে চেয়েছো দুষ্টু কোন ক্লাসে পড়ে। দুষ্টু ক্লাস 9-এ পড়ে। আর এদিকে দেখো আমার কিন্তু রান্নাগুলো হয়ে গেছে। ওইদিকে মাছের কাইটা মানে ওই সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা হয়ে গেছে, আর তার সাথে চিচিঙ্গা ভাজাটাও হয়ে গেছে। আর এই দুটো পদ দিয়ে না মানে একদম শুকনো শুকনো হয়ে যাবে খাওয়াটা বলে আমি একটু ডাল করে নিয়েছিলাম। আর আমার পছন্দের বিউলির ডাল তো করতেই হবে, মানে ওইটুখানি বিউলির ডাল ছিল, তাই ভাবলাম আজকে একটু বিউলির ডাল করে নিই। বিউলির ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর তারপরে ডালটাকে ওইদিকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর বিউলির ডালের জন্য যে মশলাটা লাগে মানে ওই মৌরি বাটা আর তার সাথে আদা আর কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কাটা আর বাটিনি হাতে, জানো তো ভীষণ হাত জ্বালা করছিল। এমনি আমার লঙ্কা বাটলে হাত জ্বালার একটু মানে হাত জ্বালা করে, কেন জানি না, সেটা আগাগোড়াই, সে কারণে আর আমি লঙ্কাটা এর সাথে বাটিনি, যেহেতু সর্ষের সাথে বেটেছিলাম তখন হাতটা জ্বালা করছিল। আর ওইদিকে ডালটা সিদ্ধ হতে হতে আমি একটু আলু ভাজা করে নিয়েছিলাম, কারণ ডালের সাথে একটু যদি ভাজা না হয় ভালো লাগে না। আর ওদিকে একটু মোড়মোড় করে আলু ভাজা ভেজে নিয়েছিলাম, সাথে কিন্তু ওদের টিফিনটাও করে রাখছি। দুষ্টু এলে খাবে, তোজো খাবে, তো ওদের টিফিনে না আজকে ওই ময়দা আর ডিম দিয়ে তার সাথে পেঁয়াজ কুচি নুন দিয়ে যে ব্যাটারটা হয় সেটা মানে ভেজে দিচ্ছিলাম। খেতে জানো তো একদম এগ রোলের যে গন্ধটা বেরোয় সেরকম। তো তোজো বললো একদম জানো তো মা পরোটার মতন খেতে লাগছে, ওটা ওরা একটু সস দিয়ে খেয়ে নেয়। আর কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাবান্নার সমস্তটাই কমপ্লিট, আর রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি। শুধু প্রতিদিনের মতন আজকে রান্নাঘরটা পরিষ্কার করব না, আজকে একটু ভালো করে পরিষ্কার করব। এই যে কন্টেনারগুলো রয়েছে সেগুলোকে আজকে ভালো করে মুছে নেব। তোমরা তো দেখতেই পেয়েছিলে বেশ কিছুদিন আগে কিন্তু আমি কন্টেনারগুলোকে খালি করে ভালো করে মেজেছি, তারপরে সমস্ত মশলাকে রিফিল করেছি। তবে আজকে সেই কাজটা করব না, আজকে ওপর দিয়ে কন্টেনারগুলোকে ভালো করে মুছে নেব। যেহেতু এই কদিন ছিলাম না তার একটা নোংরা রয়েছে, আর প্রতিদিন যেহেতু রান্নাবান্না করা হয়, আর কন্টেনারের যেহেতু আমার একদম গ্যাস ওভেনের পাশেই র্যাকটা রয়েছে, অল্প হলেও কিন্তু তেল এদিক ওদিক ছিটে যায়। আর রান্নার সময় কিন্তু আমরা তাড়াহুড়োর সময় দেখবে অনেক সময় জল হাতে এই কন্টেনারগুলো ধরে থাকি। সেক্ষেত্রে কন্টেনারগুলো আমরা যদি প্রতিদিন রান্নার পরে যেই মানে রান্নার সময় যে মশলাগুলো রাখি সেই কন্টেনারগুলো যদি একটু মুছে রাখি তাহলে পরিষ্কার থাকে। সেই কাজটা জানো তো আমি প্রতিদিনই করি। তবে প্রতিদিন না এইরকম কন্টেনার নামিয়ে র্যাকটা পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না, সেই জন্য সমস্ত কন্টেনার নামিয়ে কন্টেনারগুলোকে মুছেছি প্লাস র্যাকটাকে মুছেছি। আর আমি যে সেলফটা লাগিয়েছিলাম সেটাকেও কিন্তু ভালো করে সমস্ত কন্টেনারগুলো নামিয়ে মুছে নেব।
তোমরা তো জানোই আমার ঘর বাড়ি গোছাতে ভীষণ ভালো লাগে, আর সবথেকে বেশি পছন্দের জায়গা হচ্ছে আমার রান্নাঘর। আমার রান্নাঘর যদি একটু অগোছালো থাকে বা কোথাও যদি একটু নোংরা দেখি ভীষণভাবে খারাপ লাগে। আর রান্নাঘর তো কখনোই নোংরা রাখতে নেই, যেহেতু আমরা ওখানে খাবার দাবার বানাই, তারপরে বাচ্চা কাচ্চা রয়েছে, তো সেটা তো স্বাস্থ্যের পক্ষে একদমই উচিত নয়। সেই জন্য চেষ্টা করি রান্নাঘরটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর আমার রান্নাঘরের এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমার ভীষণ শখ করে অল্প অল্প করে গুছিয়ে, মানে ওই সংসারের সাশ্রয় থেকেই কিন্তু এই শখের জিনিসগুলো আমি একটা সময় পূরণ করেছি। এখনও অনেক শখ আছে, পূরণ করার চেষ্টা করব, কিন্তু যতটুকুকে আমি পূরণ করেছি, মানে যতটুকুই শখ আমি রান্নাঘরের জন্য পূরণ করেছি, সেটাকেই কিন্তু প্রতিদিন নিজের পরিশ্রম দিয়ে আরও সুন্দর করে রাখার চেষ্টা করি। আমাকে এর আগের দিন সোনালিদি কমেন্ট করেছিলে, সে জানতে চেয়েছিলে আমার বড় বাসনগুলো কোথায় রাখা হয়। আসলে দিদি, আমার বড় বাসনগুলো আমাদের মানে উল্টো সাইডের দেওয়ালে, মানে আমার যে রান্নার জায়গাটা রয়েছে তার উল্টো সাইডে একটা দেওয়াল রয়েছে, যেখানে আমার কিন্তু সমস্ত বড় বাসন রাখার একটা সেলফ রয়েছে আর একটা ঝুড়ি রয়েছে, সেখানে আমি সমস্তটাই গুছিয়ে রাখি। তবে ওটা কখনোই সেইভাবে ভিডিওতে দেখানো হয় না। ভিডিওতে অনেক আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে, কিন্তু এই মুহূর্তে আমি ভিডিওতে দেখাতে পারি না, কারণ ওই সাইডটা না পুরোটাই একদম রং ছাড়া, মানে রং ওঠা এরকম একটা দেওয়াল, তো ক্যামেরাতেও দেখতে ভীষণই বাজে লাগে জায়গাটা। আমি ঘরটা আগে রং করে নিই, খুব ইচ্ছা আছে পুরো ঘরটাকে আমি সুন্দরভাবে নিজে হাতেই রং করব। তো তারপরে ওই সাইডের দেওয়ালগুলো তোমাদের সাথে শেয়ার করব, আর আমি কোথায় কী রাখি সেটাও আমি দেখাবো। আর দেখতেই পেলে কথা বলতে বলতে আমি কিন্তু র্যাকটাকে ভীষণ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, মানে ডাস্টিং করে নিয়েছি, আর তার সাথে যে কন্টেনারগুলো ওই র্যাকের মধ্যে রয়েছে সেগুলোকে মুছে নিচ্ছি। আমাকে কোনো এক দিদি বলেছিলে আমার যে সেলফটা আমি করেছি তার মধ্যে একটা কাচের দরজা লাগিয়ে নিতে, তাতে তেল চিটচিটে এটা কম পড়বে। দিদি, তুমি তো কথাটা ঠিক বলেছিলে, তোমার কথাটা আমি আমার হাজব্যান্ডকে জানিয়েছিলাম, কিন্তু সে যে দেখে বলল এখানে কিন্তু কাঁচ লাগানোর মতন কোনো জায়গাই নেই, কারণ যেই মানে সেলফগুলো হয় কাঁচওয়ালা, ওগুলো একদম বানানো হয়, সেগুলোতে কাঁচ লাগানো যায়। এটার ক্ষেত্রে বলছে কোনো রকম নাকি কাঁচ লাগানো যাবে না। তবুও আমি কোনো মিস্ত্রিকে ডেকে একবার জিজ্ঞেস করে দেখব, যদি পসিবল হয় আমিও একটা কাঁচ লাগিয়ে নেব। অথবা কি করব বলো তো, আমি না ওই রান্নার জায়গাটা, মানে রান্নার সময় ওই জায়গাটা একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো, তাতে ওই রান্নার যে তেল চিটেটা সেটা অনেকটা কম পড়বে। আর মাইক্রো ওভেনের মাথায় তো তোমরা দেখতেই পাও আমার ইলেকট্রিক কেটেলটা থাকে, তাই কেটেলটাকে ভাবলাম কি ওই সেলফের মধ্যে একটু ঢুকিয়ে দিই, যখন প্রয়োজন পড়বে আবার জল গরম করব, করে আবার ওইখানে জায়গা করে রেখে দেবো, কারণ মাইক্রো ওভেনের মাথায় ওইভাবে যে ইলেকট্রিক কেটেলটা থাকে সেটা দেখতেও ভীষণ বাজে লাগে। আর প্রতিদিনের মতন যেই ছোটোখাটো বাসনগুলো থাকে সেগুলোকে এখন মেজে নিচ্ছি। তাহলে চলো কাজগুলো সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। পরিশ্মা কুমারী, পিয়ালি, রুনা ব্লগ, জয় ইন লাভ, বাংলাদেশি ব্লগার মম স্নেহা, দেবী, শুভ্রা দে, শ্যামলী বক্সি, নবিতা আরভি, রিয়েল ব্লগার এপি, রিঙ্কু টুলি ব্লগ, রিয়া সিম্পল লাইফস্টাইল, সোমা গাঙ্গুলি, রত্না খানম, মৌসুমি ঘোষ দাস, সুইট ফ্যামিলি ব্লগ, বিশ্বজিৎ দাস। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই আমার চলার পথে পাশে থেকো। আর এখনের সময়টা হচ্ছে ওই বিকালের দিকটা, বিকালবেলা যে রান্নাঘরের কাজগুলো থাকে সেগুলো সেরে নিয়েছি। আর দেখলাম কি দুটো কন্টেনার প্রায় খালি হয়ে গেছে, মানে চায়ের কন্টেনার আর চিনির কন্টেনার, সেগুলোকে একটু রিফিল করে নিচ্ছি। এগুলো কি বলতো, আমি এই রিফিলের কাজটা বেশিরভাগ বিকালেই করে থাকি, কারণ সকালে আমরা অনেকটা তাড়াহুড়োর সময় রান্নাটা করি, তখন রিফিল করতে গেলে অনেকটা সময় কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। তাই যেগুলো ভরার থাকে, মানে যে মশলাপাতিগুলো খালি হয়ে যায়, সেগুলো কিন্তু আমি বিকেলের দিক করেই ভরে নেওয়ার চেষ্টা করি। আর ওইদিকে চা চিনিটা গুছিয়ে নিয়েছি আর জায়গা মতন রেখে দিয়েছি। আর এই তো দেখো আমার রান্নাঘরের ফাইনাল লুক। তোমরা আমার রান্নাঘরটাকে কিন্তু অনেকে আছো যে ভীষণ পছন্দ করো। সত্যি, ঘর বাড়ি যেমনই হোক, রান্নাঘর হোক আর ঘরই হোক, যদি আমরা মন দিয়ে পরিষ্কারভাবে নিজের একটু কঠোর পরিশ্রম দিয়ে গুছিয়ে রাখতে পারি, আমাদের ঘর বাড়ি কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর আজকে বিকালের দিক করে বানিয়েছিলাম একটু মোমো, তবে আজকে না আর স্টিম মোমো খাওয়া হবে না, আজকে ভাবছি একটু ওই প্যান ফ্রাই মোমো করব। সেই কারণে কিন্তু মোমোগুলোকে ভালো করে একটু তেলে ডিপ ফ্রাই করে নিয়েছি। আর তারপরে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুনের কুচি দিয়ে ভালো করে মানে ওই পেঁয়াজগুলোকে ভেজে নেব। আর তার মধ্যে 3 রকমের সস দিয়ে দেবো, আর তার সাথে দিয়ে দেবো নুন, হলুদ আর মিষ্টি।
আর এইটাকে ভালোভাবে গ্রেভি বানিয়ে আমি কিন্তু যে ভেজে রাখা মোমোগুলো ছিল সেগুলোকে ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর নামানোর আগে একটু সেলেরি দিয়ে দেবো, কারণ তাহলে গ্রেভিটা না একদম ঠিক ঠিক হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর এই তো হয়ে গেল আমার রেডি চিকেন প্যান ফ্রাই মোমো। খেতে কিন্তু সত্যিই ভীষণ ভালো হয়েছিল। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।